এই বিদ্যুৎ লোডশেডিং নিয়ে আজকে একটু প্রেজেন্টেশন দিব যে লোডশেডিং এর কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, আমরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো আমরা ডিরেক্ট আজকে একটু ডায়লগে চলে যাব, সেখান থেকে আমরা গ্রামার দেখব, তারপর আমরা আমাদের কনভারসেশন করব। তো গতকাল আমরা যে ওকে In Hong Kong, হ্যাঁ হ্যাঁ I ইন হংকং stayed 2 years, ওকে but I didn't see electricity has been gone for 1 hour. ওকে Sorry, not for 1 hour, not for 1 second, not for 1 second, always. yes. Most Yeah, of the countries, most of the developed countries in the world, they don't know what is load shedding. তারা জানেই না লোড শেডিং কি। ইন আমেরিকা, ইন হংকং, ইন চায়না, ইন নিউজিল্যান্ড, ইন ইউকে, কানাডা, most of the developed countries, there is available supply of electricity. But in the developing country or undeveloped country like Bangladesh, African country, there are so many load shedding. It hampers, it is very harmful for the students, for the multinational companies. অনেক বড় বড় কোম্পানিতে যখন বিদ্যুৎ চলে যায়, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে, সেখানে 1 মিনিট যদি বিদ্যুতের সাপ্লাই বন্ধ থাকে, সেখানে শত শত কোটি কোটি টাকা লস হয়ে যায়। আর ওইসব জায়গায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে বেশি একটা উপকার পাওয়া যায় না। হুম তো এইটা no, হচ্ছে yes, হুম sir. yes, and load shedding is very harmful, খুব ক্ষতিকর for the running students, especially the little children who are studying in class 1 2 3 4। অর্থাৎ দেখবেন গ্রামের দিকে যারা ছোট বাচ্চা রয়েছে, 1-এ পড়ে, 2-তে পড়ে, যখন বিদ্যুৎ চলে যায় তখন তাদের পড়াশোনার প্রতি যে আগ্রহটা, যে একটা গতি, মনে করেন একটা ছেলে পড়তে বসেছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, তখন কিন্তু তার পড়ার প্রতি আর মনোযোগটা থাকে না। ইজ ইট রাইট অর রং? Yes, sir. ইয়েস, ইট ইজ অ্যাবসোলুটলি রাইট। হ্যাঁ, এইভাবে দেখেন আমরা কথার ভিতরে, পড়ার ভিতরে প্রত্যেক দিন এখন থেকে এইভাবে কনভারসেশন করব। কনভারসেশন করলে আস্তে আস্তে দেখবেন আমাদের যে জড়তার যে জায়গাটা, এটা কিন্তু কেটে যাবে। আর জড়তা কেটে গেলে কি হবে, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। আমরা তো, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইংরেজি ভাষাটা শিখে আমরা যেন কথা বলতে পারি। আর কথা বলতে পারা বা না Yes, sir. পারা, এটা নির্ভর করে হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস, দেখেন অনেকেই রয়েছে, আমি তো উদাহরণ দিয়েছিলাম ক্রিকেট, মোস্ট অফ দ্য ক্রিকেট প্লেয়ার্স ইন বাংলাদেশ অথবা আর ইন দা ওয়ার্ল্ড, দে ডোন্ট নো, দে হ্যাভ নো higher degrees, but they can speak English fluently. Why? What's the reason? The reason is that, Because of practice. yes, because of practice. Absolutely right, 100% right, no doubtly right, নিঃসন্দেহে রাইট, ঠিক বলেছেন। কারণ বিকজ অফ প্র্যাকটিস, অনুশীলনের কারণে। দেখেন বাংলাদেশে আপনি এই যে সাকিব আল হাসান বলেন, মুশফিকুর রহিম, সে অনেক হায়ার এডুকেটেড, বাট অন্য অন্য প্লেয়ার যারা রয়েছে, এরা কেউ এসএসসি পাস, কেউ এসএসসি পাসও করে নাই, তারা কিন্তু খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারে। তারা সুন্দরভাবে অপরের ইংরেজি কথা শুনে বুঝতে পারে যে সে কি বলছে। এটা অনলি ফর প্র্যাকটিস। তো আমরা গ্রামার শিখবো, সেই পাশাপাশি প্র্যাকটিস করব। যে কোনো বিষয় নিয়ে আজকে আমরা লোডশেডিং নিয়ে কথা বলবো। তো যাই হোক, এখানে দেখেন একজন অতিথি এবং ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন অতিথি এবং একজন ছেলে, তারা কি কি কথোপকথন করেছিল গত ক্লাসে আমি সম্ভবত এটা দেখিয়েছিলাম কনভারসেশনটা। তো আমরা এর পরে যেটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো তারপরও এটা একটু শেষ করি, শেষ নামাই, শেষের দিকটা আমরা করতে পারছিলাম না। দেখেন এই যে বলছে, অতিথি বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। এটার ইংলিশ কি হবে? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। তাহলে কতজন ইংরেজি কি? কতজন ইংরেজি হচ্ছে হাউ মেনি। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। তারপরেটা কি হবে দেখেন, Yes, sir. তোমার স্কুলে বা তুমি কতদিন থেকে, এই যে তোমার কোন বিষয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে এইটার ইংলিশ কি হবে? হুইচ সাবজেক্ট, অর্থাৎ কোন বিষয়, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন বিষয় সবচেয়ে বেশি বেশি ভালো পছন্দ করো। অর্থাৎ বেশি ভালো লাগে এর অর্থ হচ্ছে তুমি কোন বিষয় সবচেয়ে বেশি ভালো পছন্দ করো। দেখবেন ইংরেজি ঠিক যেভাবে, মানে বাংলা বাক্য যেভাবে লেখা থাকে, ইংরেজিটা কিন্তু হুবহু সেভাবে হয় না। ইংরেজিটা আপনাকে একটু ঘুরিয়ে বলতে হয়। হুম আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে। যে সবুজ নামে যে ছেলেটা, দুইজনের ভিতরে কথোপকথন, অতিথি এবং সবুজ। তো সবুজ বলছে যে আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে। আই লাইক হিস্ট্রি মোস্ট। আই লাইক হিস্ট্রি, আমি ইতিহাস পছন্দ করি, মোস্ট সবচেয়ে বেশি। হুম অতিথি বলছে তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি। অতিথি কি বলছে? তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি। তাহলে এটা কি হবে?
হুইচ ইজ ইয়োর বেস্ট গেম, তোমার প্রিয় খেলা কোনটি? হুইচ ইজ ইয়োর বেস্ট গেম, তোমার প্রিয় খেলা কোনটি? সবুজ বলছে ফুটবল। তো এখানে দেখেন এইভাবে বলতে পারেন, শুধু এইটুক বলা যায় ফুটবল, এইটুক বললেও হবে। আবার যদি একটু বড় করে বলতে চাই তাহলে বলা যায় ফুটবল আমার প্রিয় খেলা। অর্থাৎ শুধু ফুটবল না বলে একটু বাড়িয়ে বললাম ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ফুটবল আমার প্রিয় খেলা। দেখেন এই ডায়লগ প্র্যাকটিস করলে এত দ্রুত ইংরেজি শেখা যায়, কল্পনা অতীত। আমরা প্রতিদিন ডায়লগ করব। আচ্ছা অতিথি কি বলছে? অতিথি কি বলছে? আচ্ছা ভালো থেকো, দীর্ঘজীবী হও। তাহলে আচ্ছা ভালো থেকো, দীর্ঘজীবী হও, এইটুকের ইংলিশ আমরা কিভাবে বলতে পারি? ওকে স্টে ওয়েল, ওকে স্টে ওয়েল, আচ্ছা ভালো থেকো। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। দেখেন এটা হচ্ছে একটা কোন প্রকার সেন্টেন্স, যে 5 প্রকার সেন্টেন্স আছে তার ভিতরে এটা মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ সূচক একটা বাক্য, ইচ্ছা বা আশীর্বাদ সূচক একটা বাক্য, মে ইউ লিভ লং। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনাকে কেউ একটা উপকার করলো, আপনি তাকে একটা দোয়া দিলেন যে তুমি দীর্ঘজীবী হও, বা তোমার ইনকাম আরো বরকত দিক, বা বিভিন্ন রকমের আমরা এখানে বলতে পারি। তারপরে আরো বলা যায় যে আল্লাহ তোমার মঙ্গল করুক। এইভাবে কিন্তু, তো এখানে বলছে যে ওকে ঠিক আছে, স্টে ওয়েল, ভালো থেকো, মে ইউ লিভ লং। এই যে দেখেন উপরে যে কথাটা বলছিলাম যে হোয়াটস ইউর ফেভারিট গেম, গেস্ট বলছে যে তোমার প্রিয় খেলা কোনটি, আর সবুজ বলছে ফুটবল, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ফুটবলটা হচ্ছে আমার প্রিয় খেলা। তো এইভাবে এইখান থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যে তোমার প্রিয় সাবজেক্ট কি, তোমার প্রিয় খেলা কি। এই যে দেখেন নিচে আরো রয়েছে যে অতিথির আগমন উপলক্ষে গৃহকর্তা বলছে বাড়ির মালিক, ওহ আপনি এসে গেছেন, একলা কেন, ভাবি কোথায়? অতিথি বলছে আসার সময় ও মত বদলে ফেললো, আগামীবার অবশ্যই আসবে। গৃহকর্তা বলছে আচ্ছা বসুন, চা খাবেন নাকি কফি খাবেন? অতিথি বলছে চা হলে চলবে। গৃহকর্তা আসতে কোনো অসুবিধা হয়নি তো, গাড়িতে কি ভিড় ছিল? তো দেখেন এই জায়গাটা আমরা একটু এখন চলে যাই, ইংলিশে কি বলছে। ইংলিশে বলছে যে হোস্ট, হোস্ট মানে হচ্ছে গৃহকর্তা, বলছে ওহ হেয়ার ইউ আর, আপনি এসে গেছেন। দেখছেন ইংরেজির সিস্টেমটা কি, আপনি এসে গেছেন। ইউ হ্যাভ কেম, ইউ হ্যাভ কাম, সরি, আপনি এসে গেছেন, ওইটাকে একটু ইনফরমালি বলা হয় হেয়ার ইউ আর, হেয়ার ইউ আর, আপনি এসে গেছেন। হোয়াই অল অ্যালোন, আপনি একা কেন এসেছেন? হোয়াই অল অ্যালোন, আপনি কেন একা এসেছেন? হেয়ার ইজ, হোয়ার ইজ ভাবি, ওই গৃহকর্তা বলছে যে আপনার ওয়াইফ কোথায়, ভাবি কোথায়? গেস্ট বলছে এট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে, শি চেঞ্জড হার মাইন্ড, সে তার মন পরিবর্তন করেছে। নেক্সট টাইম, পরবর্তী সময়ে, শি উইল সার্টেইনলি কাম, পরবর্তী সময়ে যখন আপনার বাসায় আসবো তখন সে অবশ্যই আসবে। হোস্ট বলছে প্লিজ হ্যাভ এ সিট, এই যে দেখেন কত সুন্দর একটা বাক্য, এর ইংরেজির থেকে বাংলা অর্থটা কি হয়? প্লিজ হ্যাভ এ সিট, এর অর্থ হচ্ছে দয়া করে বসুন। প্লিজ হ্যাভ এ সিট, এর অর্থ হচ্ছে দয়া করে বসুন। উড ইউ টেক টি অর কফি, উড ইউ টেক টি অর কফি, তুমি কি কফি খাবে অথবা চা খাবে? গেস্ট বলছে টি উইল ডু, এই দেখেন টি উইল ডু, অর্থাৎ চা হলেও আমার চলবে, টি উইল ডু, চা হলেও চলবে। হোস্ট বলছে গৃহকর্তা হাউ ওয়াজ দ্য জার্নি, আপনি যে এসেছেন ভ্রমণটা কেমন ছিল, কেমন উপভোগ করেছেন? হাউ ওয়াজ দ্য জার্নি, টেন্সটা কোন টেন্স? পাস্ট টেন্স। যদি এখানে বলা হয় ভ্রমণটা কেমন হয়, তখন ইজ, অজের পরিবর্তে ইজ হবে, হাউ ইজ দ্য জার্নি। কিন্তু এখানে বলেছে হাউ ওয়াজ দ্য জার্নি। ওয়াজ দ্য ট্রেন ক্রাউডেড, ওয়াজ দ্য ট্রেন ক্রাউডেড, অর্থাৎ ট্রেনে কি ভিড় ছিল? গেস্ট বলছে ইয়েস ইট ওয়াজ, হ্যাঁ ট্রেনে ভিড় ছিল। বাট কিন্তু আই হ্যাড মাই সিট রিজার্ভড, আমি আমার সিটটা আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম, রিজার্ভ করে রেখেছিলাম। ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, বাক্যটা দেখেন, ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল। এখানে দুইটা বিষয় শেখার আছে, এই বাক্যটা কোন টেন্স? ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, এই ইট ওয়াজ, হ্যাঁ ওয়াজ মানে ছিল বা হয়েছিল, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল। আমরা প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে অ্যানালাইসিস করা শিখবো, আমরা বিশ্লেষণ করা শিখবো, এইটা করলে কিন্তু ভাষাটা সহজে অল্প সময়ের ভিতরে শেখা যায়। ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, এখানে কিউ ইউ আই ই টি, আরেকটা রয়েছে কিউ ইউ আই টি ই, এখানে যেটা লিখেছি এটা হচ্ছে কিউ ইউ আই টি ই, কোয়াইট বানানটা খেয়াল করতে হবে। এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, কিউ ইউ আই টি ই। ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, এটা ছিল সম্পূর্ণ আরামদায়ক, কিউ ইউ আই টি ই, এই কোয়াইট মানে সম্পূর্ণ। আরেকটা রয়েছে কিউ ইউ আই ই টি,
হ্যাঁ, আরেকটা রয়েছে QUIET, কোয়াইট কমফোর্টেবল। তো দেখেন এই যে কোয়াইট কমফোর্টেবল, এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ। আরেকটা কোয়াইট রয়েছে QUIET, ওই কোয়াইট হচ্ছে শান্ত। তো ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, এটা ছিল সম্পূর্ণ আরামদায়ক। এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, এটা ছিল সম্পূর্ণ আরামদায়ক। আবার যখন এইভাবে যদি আমি বলি ইট ইজ কোয়াইট কমফোর্টেবল, তখন বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্সে চলে আসবে। টেন্স পরিবর্তন প্রত্যেকটা বাক্য নিয়ে করা যায়। এটা যদি ফিউচার টেন্সে বলি কি হয়, ইট উইল বি কোয়াইট কমফোর্টেবল, ইট উইল বি এটা হবে সম্পূর্ণ আরামদায়ক। আপনাকে বললাম যে আপনি যখন বাংলাদেশে আসবেন তখন আপনাকে আমি কক্সবাজার ভ্রমণে নিয়ে যাব। তো আপনি বলছেন যে স্যার আপনি যে পরিবহনে করে নিয়ে যাবেন এটা কি আরামদায়ক হবে? আমি বলছি যে হ্যাঁ, ইট উইল বি কোয়াইট কমফোর্টেবল, ইট উইল বি এটা হবে কোয়াইট কমফোর্টেবল, এটা হবে সম্পূর্ণ আরামদায়ক। কি হবে? সম্পূর্ণ আরামদায়ক। হোস্ট বলছে ইউ ডিড ওয়েল, আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন কনভিন্সড কনভিনিয়েন্ট। দেখেন ইট উড হ্যাভ বিন কনভিনিয়েন্ট, এটা খুব চমৎকার হবে। গেস্ট বলছে দ্যাট ইজ হোয়াই আই গট মাই সিট রিজার্ভ, ওয়েল আই থিঙ্ক আই শুড গো ফর এ বাথ, রাইট ভেরি টায়ার্ড। হোস্ট বলছে অফকোর্স দ্য হোল ডে জার্নি বাই ট্রেন ইজ কোয়াইট টায়ারিং, অর্থাৎ বলছে সারাদিন ট্রেন ভ্রমণটা খুবই মানে টায়ারিং, অর্থাৎ ক্লান্তিদায়ক। টেক এ হট বাথ, ইট উইল রিফ্রেশ ইউ ইমিডিয়েটলি, বলছে যে তুমি একটু গোসল করো, দেখবে তোমার শরীরটা দ্রুত সুস্থ হবে। রিফ্রেশ, ইট উইল রিফ্রেশ, এটা তোমাকে দ্রুত রিফ্রেশ করবে। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, বাক্য কোন টেন্স অনুসারে গঠন করা হচ্ছে। এই যে বাংলাটা দেওয়া আছে, এই বাংলা দেখে দেখে যদি আমরা ইংরেজি করতে পারি, আমরা ইংরেজি শিখে গেলাম। তো এইটা হচ্ছে ডায়লগ। এই ডায়লগটা প্র্যাকটিস করলে কি হয়, দ্রুত কথা বলা শেখা যায়। প্রথম ডায়লগটা দেখেন বেশি সহজ, এইটা নিজে নিজে একটু বলবেন এখন। একজন অতিথি ও তাদের ছেলে মেয়েদের মধ্যে কথোপকথন। অতিথি বলছে তোমার নাম কি, তাহলে তোমার নাম কি এইটার ইংলিশ কি হবে? তোমার নাম কি? What's your name? হোয়াটস ইওর নেম। তারপরেরটা কি বলছে? সবুজ বলছে আমার নাম সবুজ, তাহলে এইটুকের ইংলিশ কি My হবে? name is Sobus. মাই নেম ইজ সবুজ। তারপর অতিথি বলছে তুমি কি করো সবুজ, তাহলে এইটার ইংলিশ কি হবে? Mm, তুমি কি করো, what দেখেন does she হ্যাঁ এখানে, what does she do? হ্যাঁ এখানে ডু মানে হচ্ছে করা। আর যেহেতু এখানে তুমি কি করো, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, তো এখানে একটা অক্সিলারি ভার্বের ডু আসবে, আরো একটা ডু বসবে। এই সেই ডু মানে হচ্ছে করা। বলছে তুমি কি করো সবুজ, তাহলে What do you do? ইয়েস, এবার ঠিক বলেছেন, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু কমা দিয়ে সবুজ, যেহেতু এখানে সবুজ লেখা রয়েছে, হোয়াট ডু ইউ ডু সবুজ, তুমি কি করো সবুজ। সবুজ বলছে আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করি, তাহলে এইটুকের ট্রান্সলেশন কি হবে? Mm, I study. আই স্টাডি, ধন্যবাদ, এইটা বললেও হয়। আমরা এটা প্রচলিত একটা ইংরেজি জানি যে আই স্টাডি, আমি পড়াশোনা করি। কিন্তু দেখেন আমি পড়াশোনা করি, স্টাডি মানে কিন্তু পড়াশোনা। আবার স্টাডিটা ভার্বও ধরা যায়, স্টাডি মানে পড়াশোনা করা, কিন্তু এখানে বাক্যটা এইভাবে করবেন। দেখেন এরা কি লিখেছে আমরা একটু দেখে এসে এখানে অ্যান্সার স্ক্রিপ্টে, এই যে হোয়াট ডু ইউ ডু সবুজ, এই যে সবুজ বলছে দেখেন আই ডু স্টাডি, এই যে দেখেন আই ডু স্টাডি। আপনি যেটা বলেছেন ওটাও একদিক থেকে ঠিক, আই স্টাডি, কিন্তু আই ডু স্টাডি এটা দিলে বেশি পারফেক্ট হয়। কেন জানেন? কারণ আমি পড়াশোনা করি, এখানে ডু মানে হচ্ছে মূলত করা। এই যে পড়াশোনা করি, আমি পড়াশোনা করি, এখানে ডু মানেই হচ্ছে করা। ওকে। তারপর দেখেন অতিথি বলছে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, এটার ইংলিশ কি হবে? হুইচ ক্লাস। Do you read? Do you study? ইয়েস, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, অথবা হুইচ ক্লাস আর ইউ ইন। এর অর্থ হচ্ছে কি তুমি কোন ক্লাসে আসো, আসো মানে কি তুমি কোন ক্লাসে পড়ো, একই রকম। একটা জিনিস মনে রাখবেন, বাংলা যা থাকবে ইংরেজি কিন্তু হুবহু সেইভাবে করা যায় না। ইংরেজিটা কখনো কখনো একটু অন্যভাবে বলা লাগে। আমি একটা যদি উদাহরণ দেই, বাংলায় একটা কথা, একটা সেন্টেন্স বললাম, বালিকাটি বা মেয়েটি নাচিতে নাচিতে এলো, মেয়েটি নাচতে নাচতে আমার কাছে এলো। তো এই ধরনের দেখেন বাংলা এখানে নাচতে নাচতে দুইবার ব্যবহার করেছি, নাচিতে নাচিতে, তাই না? তাহলে এই যে আমি দুইবার ব্যবহার করলাম, ইংরেজিতে কি আপনি দুইবার ডান্সিং ডান্সিং বলতে পারবেন? পারবেন না। অর্থাৎ এখানে হুবহু কিন্তু যেভাবে বাংলা থাকে হুবহু সেভাবে ইংরেজি করা যায় না। মেয়েটি নাচিতে নাচিতে এলো, দ্য গার্ল কেম টু মি, দ্য গার্ল কেম টু মি, বালিকাটি বা মেয়েটি আমার কাছে এলো,
একবার বলতে হবে ডান্সিং, দ্য গার্ল কেম টু মি ডান্সিং, মেয়েটি আমার কাছে নাচিতে নাচিতে এলো। ওই ডান্সিং শব্দের অর্থই হচ্ছে নাচিতে নাচিতে, নাচতে নাচতে, ঠিক আছে? দ্য গার্ল কেম টু মি ডান্সিং, মেয়েটি আমার কাছে নাচতে নাচতে এলো। মনে রাখবেন এটা, হ্যাঁ? তো এই যে নাচতে নাচতে, এর জন্য কিন্তু আমি দুইবার ডান্সিং ডান্সিং ব্যবহার করব না। কেন করব না? কারণ এখানে আমি যদি দুইবার ডান্সিং ডান্সিং ব্যবহার করি, এটা কিন্তু ইংলিশ গ্রামারে ভুল। তো এইভাবে যেভাবে ঠিক মানে বাংলাটা যেভাবে লেখা থাকে হুবহু কিন্তু ওভাবে ইংরেজিটা করা যায় না। তো দেখেন এই যে বলছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, অথবা হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে আছো? সবুজ বলছে সপ্তম শ্রেণীতে। এটা খুবই সহজ, কি হবে? আই রিড ইন ক্লাস 7, অথবা শুধু এতটুকু বলা যায় আই অ্যাম ইন ক্লাস 7, অথবা ক্লাস 7, ইন ক্লাস 7, সপ্তম শ্রেণীতে, ইন ক্লাস 7, এটা বললেও হবে। অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো, তাহলে এটার ইংলিশ কি হবে? তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? ইয়েস, তুমি কোন স্কুলে পড়ো। which which school do you study? ইয়েস, হুইচ স্কুল ডু ইউ স্টাডি, অথবা হুইচ স্কুল আর ইউ ইন, তুমি কোন স্কুলে পড়ো, হুইচ স্কুল ডু ইউ স্টাডি। এখানে এই ডু এর কিন্তু কোনো অর্থ হয় না, তারপরও কিন্তু এখানে ডুটা দিতে হবে। কেন দিতে হবে? কারণ অক্সিলারি ভার্ব, বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। কোন টেন্সে? একমাত্র প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। 12টা টেন্সের ভিতরে শুধুমাত্র এই কথাগুলো মনে রাখবেন যে কোন টেন্সে কোন জায়গায় কি কি বসে। আমি গতকালকে বলেছিলাম যে টেন্স এমনই একটা জিনিস, এই টেন্স ছাড়া আপনি এক পাও বাড়াতে পারবেন না, আমরা পারি না টেন্স ছাড়া। মানে টেন্সটাকে এমন ভাবে গঠন করা হয়েছে, বাংলা ভাষা বলেন যে কোনো ভাষা বলেন, বাংলাতে বলা হচ্ছে ক্রিয়ার কাল। যেমন বাংলায় ক্রিয়ার কাল রয়েছে, টেন্স মানে হচ্ছে কাল বা সময়, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, ওই কালটাকেই ইংরেজিতে বলছে টেন্স। তো এই যে ইংরেজি যে ভাষা, এই ভাষাটা মূলত দাঁড়িয়ে আছে টেন্সের উপরে, ভাষাটা দাঁড়িয়ে আছে মূলত টেন্সের উপরে। তো টেন্সটা যদি ভালোভাবে শেখা যায়, টেন্সটা যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে সবকিছুই সহজ হয়ে যায়। এই যে বলছে যে তুমি কোন স্কুলে পড়ো, যেখানে আমি কথা বলছিলাম হুইচ ক্লাস, হুইচ স্কুল ডু ইউ রিড, তাহলে এখানে ডুটা কেন বসলো? এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই বাক্যটা সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট, ইংরেজির সঙ্গে আমরা বাংলাটা জানবো, বাংলার সঙ্গে ইংরেজি জানবো। বলছে তুমি কোন স্কুলে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড। তো এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই ডুটা কোথায় বসে? ডুটা বসে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে শুধু ডু বসে, অন্য কোথাও কিন্তু বসে না। সবুজ বলছে আমি ঢাকা মডেল স্কুলে পড়ি, শুধু এটুকু বলছে ঢাকা মডেল স্কুল, তাহলে বলতে হবে ইন ঢাকা মডেল স্কুল, অথবা আই রিড ইন ঢাকা মডেল স্কুল, আই রিড ইন ঢাকা মডেল স্কুল। অতিথি বলছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, দেখেন এটার ইংলিশ কি হবে? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, তাহলে কবে থেকে ইংরেজি কি? কবে থেকে means how ফ্রম many হোয়েন। or how long? হাউ লং, হাউ লং মানে হচ্ছে কত সময় ধরে বা কবে থেকে। আরো একটু বলা যায় সুন্দর করে, ফ্রম হোয়েন, ফ্রম হোয়েন মানে হচ্ছে কখন থেকে। ফ্রম হোয়েন Okay. আর ইউ স্টাডিং বা আর ইউ রিডিং ইন দিস স্কুল, ফ্রম হোয়েন মানে হচ্ছে কবে থেকে। সবুজ বলছে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। দেখেন হুবহু একটা টেন্সের ভিতরে বাক্যটা পড়ে যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে Perfect continuous. ইয়েস, এখানে সময়ের উল্লেখ রয়েছে, আমি 2 বছর ধরে এই স্কুলে পড়ছি। তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন দিস I have স্কুল। for 2 years. ইয়ার্স, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে এই স্কুলে পড়ছি। অতিথি বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, অতিথি বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, তাহলে হাউ ফার, ফার মানে হচ্ছে দূর, হাউ ফার দা স্কুল ইজ, স্কুলটা কত দূরে From your house. ফ্রম ইউর হাউস। ইয়েস, হাউ ফার দা স্কুল ইজ ফ্রম ইউর হাউস, তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে। সবুজ বলছে প্রায় 2.5 মাইল হবে, সবুজ কি বলছে? প্রায় 2.5 মাইল হবে, তাহলে Around 2.5 miles. ইয়েস, অ্যারাউন্ড 2.5 মাইল, অথবা বলা যায় ইট ইজ অ্যাবাউট 2.5 মাইল। অ্যারাউন্ড মানে প্রায়, আর অ্যাবাউট মানেও প্রায়, এটা প্রায় 2.5 মাইল হবে, 2.5 মাইল, তাহলে 2.5 মাইলস।
এখানে মাইলস দিতে হবে, কারণ 1 মাইল হলে 1 মাইল, আর 1-এর বেশি হলে 2 মাইল, হলে 2 মাইলস, 3 হলে 3 মাইলস, যেহেতু এটা প্লুরাল হচ্ছে। অতিথি বলছে Yes, sir. তোমার ক্লাস কখন শুরু হয়, তাহলে কখন ইংরেজি হচ্ছে হোয়েন। হোয়েন, এই যে দেখেন আবার এখানে প্রেজেন্ট ইনডেফিনিট When টেন্স। you start your class? ইয়েস, তাহলে হোয়েন ডাজ দিতে হবে, হোয়েন ডাজ ইওর ক্লাস Hmm. স্টার্টস, কারণ এখানে ক্লাসটা হচ্ছে থার্ড পারসন বোঝাচ্ছে। তো হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্টস, তোমার ক্লাস কখন শুরু হয়। সবুজ বলছে সকাল 10টায়। সবুজ কি বলছে, যে আমার ক্লাস সকাল 10টায় শুরু হয়, তাহলে এটা বলতে হবে at 10 AM। শুধু এইটুক বললে হবে at 10 AM। আবার যদি বড় করে বলা হয় যে আমার ক্লাস সকাল 10টায় শুরু হয়, তাহলে মাই ক্লাস স্টার্টস at 10 AM। মাই ক্লাস স্টার্টস অ্যাট 10 AM। অতিথি 10 বলছে তুমি বাসা থেকে কখন বের হও। দেখেন এইখানে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অতিথি প্রশ্ন করতেছে, সবুজ উত্তর দিচ্ছে। অর্থাৎ আমাদের প্রশ্ন করা শিখতে হবে, উত্তর দেওয়া শিখতে হবে। তো এখানে সহজ একটা সূত্র বের করা যায়। সূত্রটা কি, প্রশ্ন করার জন্য আমাদের কিছু WH কোশ্চেন দরকার হয়, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হাউ লং, হাউ মেনি, তাই না, এইগুলা প্রয়োজন হয়। Yes, sir. আচ্ছা, এইগুলা যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওইগুলা শিখবো, এই WH কোশ্চেন শিখবো। আরেকটা জিনিস শিখবো, আমার প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে হয় আমি উত্তর দিব প্রেজেন্ট টেন্সে। যেমন বলছে অতিথি তুমি কখন বাসা থেকে বের হও, কি বলছে, তুমি কখন বাসা থেকে বের হও। সবুজ বলছে আমি তো হেঁটে যাই না। অতিথি বলছে তবে কি তুমি বাসে উঠে যাও। এই যে দেখেন এখানে যদি বলা হতো যে এই একটা প্রশ্ন, তোমার ক্লাস কখন শুরু হয়, এটা না বলে যদি বলা হতো তোমার ক্লাস কখন শুরু হয়েছিল, পাস্ট টেন্সে বলতাম, আমার উত্তরটাও পাস্ট টেন্সে হতো, যে আমার ক্লাস 10টায় শুরু হয়েছিল। আমার ক্লাস 10টায় শুরু হয়েছিল। এটা ফিউচার টেন্সেও বলতে পারেন, তোমার ক্লাস কখন শুরু হবে, তোমার ক্লাস কখন শুরু হবে। তো সবুজ বলছে যে আমার ক্লাস সকাল 10টায় শুরু হবে, আমার ক্লাস সকাল 10টায় শুরু হবে। হ্যাঁ, মনে রাখবেন আমার প্রশ্ন যদি ফিউচার টেন্সে থাকে উত্তরও ফিউচার টেন্সে হবে, আমার প্রশ্ন যদি পাস্ট টেন্সে থাকে আমার উত্তরটাও পাস্ট টেন্সে হবে। এইভাবে আমরা এই বাংলা দেখে দেখে ইংরেজি প্র্যাকটিস করব। এইভাবে ডায়লগের গতকালকে 2টা শিট দিয়েছিলাম, আজকেও 2টা দিব। এখন আমরা একটু গ্রামারে চলে যাই। তো এইভাবে ডায়লগ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি আপনার কলিগের সামনে বা আপনি ওই দেশে যে কোনো ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন এই কথাগুলো কিভাবে বলতে হয়। এই কথাগুলো কিন্তু বলতে হয় ঠিক এইভাবে, যে আপনি যদি এই কথাগুলো ইংলিশে বলতে চান আপনাকে বাংলা থেকে ইংলিশে সাজাতে হবে। বাংলা থেকে প্রথমে ইংলিশে সাজাতে হবে। সাজাতে গেলে আপনাকে একটা থিওরি ফলো করতে হবে, সেই থিওরির নাম হচ্ছে টেন্স। যদি এখানে আপনি টেন্সটা ভালোভাবে জানেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনি সাজাতে পারবেন। তারপর আরেকটা বিষয় জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ কোনটার পর কোনটা বসে, যে কখন, যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি বললাম যে আমি ভাত খাই, এইটা কিভাবে সাজাতে হবে, আই ইট রাইস, অর্থাৎ আমি খাই ভাত। আই ইট রাইস। দেখেন আপনি এখানে এই ডায়লগটা একটু পড়তে থাকেন, জাস্ট ওয়েট এ বিট। কনভারসেশন, মা এবং ছেলের ভিতরে একটা কথোপকথন। মাদার বলছে হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি, এখান থেকে একটু পড়েন, মাদার এন্ড সন। Mother, হুম why have you got up so early? হুম Son, I have to take an exam today. হুম Mother, when will you go? হুম Son, at 9 o'clock. হুম What have you cooked for breakfast today? হুম Mother, I haven't cooked anything. I'll cook now. Please tell me what হুম you would like. হুম Son, anything which can be prepared fast. হুম। Mother, will you eat bread? Son, I don't eat it. আচ্ছা, তারপর আরো আছে দেখেন, মাদার বলছে Mother, the card is also ready. হুম Son, no mother. Make some green vegetable. Mother, which curry do you want? Please tell me. Son, spinach with potatoes. ওকে। দেখেন এখানে কেন পড়তে দিলাম, এখানে বাংলাটা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথমে বলেছেন মাদার হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি। সান বলছে, এটা সন আমরা বলি সন, কিন্তু আসলে রাইট রাইট উচ্চারণটা হয় সান।
SON, এটা কিন্তু দেখেন আপনি ডিকশনারি সার্চ দিবেন, ডিজিটাল ম্যাপ মোবাইল ডিকশনারিতে, ওখানে উচ্চারণ যে স্পিকার বাটনে চাপ দিলে সান, সান, হ্যাঁ, দন্তস্বয় আকার দন্তন্য সন আমরা বলি, বাট এটা হচ্ছে সান। তারপর কি বলছে যে মাদার, সান বলছে আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম, আমার একটা পরীক্ষা আছে, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম। দেখেছেন বাক্যের গঠন প্রণালীটা বুঝতে হবে যে আই হ্যাভ টু টেক, আমাকে দিতে হবে। এখানে টেক মানে কিন্তু নেওয়া না, এখানে টেক মানে কিন্তু পরীক্ষা দেওয়া। তো সান কি বলছে, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে, আমার আজ একটা পরীক্ষা দিতে হবে। মাদার বলছে হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। সান বলছে এট 9 o'clock। হোয়াট হ্যাভ ইউ কুকড ফর ব্রেকফাস্ট টুডে, তুমি আজ ব্রেকফাস্টের জন্য কি রান্না করেছো। মাদার বলছে আই হ্যাভেন্ট কুকড এনিথিং, আই উইল কুক নাও, প্লিজ টেল মি হোয়াট ইউ উড লাইক টু ইট। মাদার বলছে আই হ্যাভেন্ট কুক এনিথিং। দেখেন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স বলেন তো, এই যে এইটুক আই হ্যাভেন্ট কুকড এনিথিং। হুম Yes, sir. হুম এটা কোন টেন্সের ভিতরে পড়ে, আই হ্যাভেন্ট কুকড এনিথিং, মা বলছে আমি কিছু রান্না করিনি। It's a হ্যাঁ হ্যাঁ, present perfect tense. ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, অনেকেই এইটা বলতে পারে না, ধন্যবাদ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ হ্যাভ নট কে বলছে হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট কুকড এনিথিং, আমি কোনো কিছু রান্না করিনি। আই উইল কুক নাও, আমি এখন রান্না করব। প্লিজ টেল মি হোয়াট ইউ উড লাইক, আমাকে বলবে যে তুমি কি খেতে চাও বা তুমি কি খেতে ভালোবাসো। সান বলছে এনিথিং হুইচ ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, বলছে যে আমার তো একটু পরে পরীক্ষা, আমি এমন খাবার খেতে চাই দ্রুত, যেটা দ্রুত রান্না করা যায়। এনিথিং হুইচ ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, যেটা দ্রুত রান্না করা যায়। মাদার বলছে উইল ইউ ইট ব্রেড, মাদার বলছে উইল ইউ ইট ব্রেড, হ্যাঁ তুমি কি রুটি খাবে। সান বলছে নো, আই ডোন্ট ইট ইট, আই ডোন্ট ইট দা ইট, আমি এটা খাবো না। আই ডোন্ট ইট ইট, একটা ইট হচ্ছে খাওয়া, আর আইটি ইট মানে এখানে ব্রেড বোঝাচ্ছে। অথবা বলা যায় আই ডোন্ট ইট ব্রেড, আমি রুটি খাই না। মাদার বলছে দ্য কার্ড ইজ অলসো রেডি, মা কি বলছে দ্য কার্ড ইজ অলসো রেডি, দইও প্রস্তুত। এই যে দই ও, এই ও ইংরেজি হচ্ছে অলসো, অলসো বলা যায়, অথবা টি ডাবল টু ও বলা যায়, টু। দ্য কার্ড ইজ The card রেডি is টু, ready. এই রেডির পরে টুটা দিবেন, দ্য কার্ড ইজ রেডি টু, দইও প্রস্তুত। অথবা বলা যায়, হ্যাঁ, অথবা বলা যায় যে কি দ্য কার্ড ইজ অলসো রেডি, দ্য কার্ড ইজ অলসো রেডি, কার্ড প্রস্তুত অর্থাৎ দই প্রস্তুত। তার মানে কি তুমি দইও খেতে পারো, তুমি ইও খেতে পারো। অর্থাৎ এখানে যদি কখনো ও শব্দটা আসে দই ও প্রস্তুত, তখন আমরা অলসো ব্যবহার করতে পারি, অথবা টু ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলে হবে। তারপর মম কি বলছে দেখেন, মম বলছে হুইচ কারি ডু ইউ ওয়ান্ট, তুমি কোন তরকারিটা খেতে পছন্দ করো, প্লিজ টেল মি, আমাকে বলো। সান বলছে স্পিনাচ উইথ পটেটোস, সান কি বলছে স্পিনাচ উইথ পটেটোস, অর্থাৎ আমি Okay. পালন শাক দিয়ে আলু, মানে আলু এবং পালন শাক রান্না করে দাও। স্পিনাচ হচ্ছে পালন শাক, উইথ পটেটোস। মম বলছে ফাইন, এনিথিং এলস, আমি অবশ্যই রান্না করে দিচ্ছি, তুমি আর কি কিছু খাবে। সান বলছে কুড আই হ্যাভ সাম সুইট ডিশ টু, বলছে যে আমি কি কিছু মিষ্টি পেতে পারি। মম বলছে মাদার উড ইউ লাইক ক্যারট হালুয়া, তুমি কি গাজরের হালুয়া খাবে। সান বলছে নো, ইট উইল টেক লং, টেক টু লং, এটা তৈরি করতে অনেক সময় লাগবে। পেস উইল বি সো আর্লি, অর্থাৎ যে খাবার দ্রুত হয় সেটা তৈরি করো। মম বলছে বাট দেয়ার ইজ হার্ডলি এনি মিল্ক, বলছে অল্প একটু দুধও রয়েছে। সান বলছে ওয়েল আই উইল ইট সুগার উইথ কার্ড, আমি দইয়ের সঙ্গে চিনি দিয়ে খাবো। মাদার বলছে ইটস গেটিং লেট, ইউ ফার্স্ট টেক এ বাথ, তুমি দ্রুত গোসল করতে পারো। সান বলছে বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ দ্য শুজ, গোসল করার আগে আমাকে জুতাটা পালিশ করতে হবে। মাদার বলছে ডিডেন্ট ইউ ডু দ্যাট ইয়েস্টারডে, তুমি কি এটা গতকাল করনি। সান বলছে নো, আই ডিডেন্ট ডু, বাট টুডে আই হ্যাভ টু গো টু ইউনিভার্সিটি, আমাকে আজকে জুতাটা পালিশ করতে হবে, কারণ আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। মম বলছে ইউ উইল জাস্ট ওয়াচ টাইম ইন পলিশিং, তুমি এখন জুতা পালিশ করে কেন সময় নষ্ট করছো, তুমি এখন জুতা পালিশ করে কেন সময় নষ্ট করছো। অর্থাৎ এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে সেই জিনিসটা হচ্ছে কি, আপনি যদি এখানে টেন্সটা ভালোভাবে ধরতে পারেন, তাহলে এই সব বিষয় আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। টেন্সটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। হুম অর্থাৎ, আচ্ছা জাস্ট ওয়েট এ মিনিট।
জাস্ট ওয়েট এ মিনিট, আমি একটা বিষয় একটু চেক করি। ওকে, তাহলে এখানে আমরা দেখছি যে বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করা যায়। অর্থাৎ মা এবং তার ছেলের ভিতরে একটা ডায়লগ রয়েছে। ছেলে দ্রুত খাওয়া দাওয়া করে স্কুলে যাবে এবং মা তখন তার ছেলেকে বলছে যে আমি কি রান্না করে দিব, তুমি কি খেতে ভালোবাসো। তো সেই সম্পর্কে একটা ডায়লগ আমরা এখানে দেখলাম। এবার আরো একটা ডায়লগ দেখতে পাচ্ছি, টকিং টু আ গার্ল, একটি মেয়ের সঙ্গে কথোপকথন। একটা মেয়েকে দেখে বলা হচ্ছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। মেয়েটা বলছে আই অ্যাম রানী। দেখেন আই অ্যাম, তো এ এম, এই অ্যাম এইটা না লিখে আমরা আই দিয়ে একটা কমা দিয়েছি। এই কমাটাকে বলা হয় বাংলা ভাষায় ইলেক বা লোপ চিহ্ন। এটাকে বলা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। অর্থাৎ এ এম এইটা না লিখে আমরা লিখেছি আইম। এখানে আই এম কে বলা হয় আইম। আই এম রানী বলা, এটাকে উচ্চারণ করতে হবে আইম রানী। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। Yes, হ্যাঁ, sir. ইয়েস, তোমার বয়স কত। আই এম 14 ইয়ার্স ওল্ড, তো আই এম বলা যাবে না, বলতে হবে আইম। আইম, আইম 14 ইয়ার্স ওল্ড। কোয়েশ্চেন, তারপর ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। এই যে দেখেন, ইন হুইচ ক্লাস, কোন শ্রেণীতে, কোন ক্লাসে, ডু ইউ স্টাডি তুমি পড়াশোনা করো। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো রানী। তো রানী কি বলছে, আই স্টাডি ইন 9th ক্লাস, আমি নবম Ninth শ্রেণীতে class. পড়ি। অথবা আই রিড ইন ক্লাস 9। একটা কথাকে বিভিন্ন ভাবে বলা যায়, আই স্টাডি ইন ক্লাস 9 অথবা আই অ্যাম ইন ক্লাস 9। আর ইউ এ সায়েন্স অর অ্যান আর্টস স্টুডেন্ট, তুমি কি সায়েন্সের অথবা আর্টসের একজন ছাত্র, ছাত্রী। সে বলছে আই অ্যাম অ্যান আর্টস স্টুডেন্ট, আমি মানবিক বিভাগের একজন ছাত্রী। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। দেখেন এই যে ফাদার উচ্চারণ করলাম, এটা ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করতে গেলে তারা বলে ফাদা, ফাদা। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, বলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। ফাদার, এই রটা তারা সাইলেন্ট করে রাখে, রটা কিন্তু তারা উচ্চারণ করে না, রটা তারা উচ্চারণ করে না। তারা বলে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এই ফাদারকে ফাদা বলা হচ্ছে। আচ্ছা, অ্যান্সারে কি বলছে, হি ওয়ার্কস ইন আ প্রাইভেট ফার্ম। রানী বলছে যে আমার বাবা, অর্থাৎ হি ওয়ার্কস ইন আ প্রাইভেট ফার্ম, সে একটা প্রাইভেট ফার্মে জব করে। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে। সে, রানী বলছে শি ইজ দ্য হাউস ওয়াইফ, শি ইজ এ, তো আমরা একসঙ্গে বলবো শি ইজ আ হাউস ওয়াইফ, শি ইজ আ হাউস ওয়াইফ। মনে রাখতে হবে, দেখবেন আপনার ওই দেশে হংকং এ যারা ইংলিশ বলে নেটিভ স্পিকার, এরা কিন্তু ভাষাটাকে, ওয়ার্ড গুলা, সেন্টেন্স গুলা মুখ থেকে দ্রুত ডেলিভারি দেয়, দ্রুত ডেলিভারি দেয়। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু দ্রুত ডেলিভারি দিতে হয়। শি ইজ দ্য হাউস Yes, ওয়াইফ, sir. শি ইজ দ্য হাউস ওয়াইফ। আমরা তো ধীরে ধীরে বলি শি ইজ এ হাউস ওয়াইফ, কিন্তু নেটিভ স্পিকাররা তারা খুব দ্রুত বলে চলে যায়। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট মানে দ্রুত। আবার আরেকটা রয়েছে FIRST, ফার্স্ট, এই ফার্স্ট মানে হচ্ছে প্রথম। তো বলা হচ্ছে শি ইজ আ হাউস ওয়াইফ, সে একজন গৃহিণী। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। এখান থেকে আপনি পড়ে বাংলাটা করেন তো, আমি একটু শুনি। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। How many brothers and sisters do you have? তোমার কতগুলো ভাই এবং বোন আছে? উত্তর কি হবে, আই হ্যাভ। I have 3 brothers. They are all elder to me. আমার 3টা ভাই আছে, তারা সবাই আমার বড়। ইয়েস, তারপর হোয়েন When অ্যান্ড। and when and where do you play? কখন এবং কোথায় তুমি খেলো? I play in the playground in the evening. I play in the play, sorry, in the something is wrong or no? না না না, এটা ঠিক আছে, হ্যাঁ এটা গতকালকে একজনকে পড়িয়েছিলাম, বলছে স্যার এখানে কোনো সমস্যা কিনা। বাক্যটা এইভাবে পড়তে হবে, আই প্লে ইন দা প্লে In গ্রাউন্ড। the play. হ্যাঁ, অর্থাৎ দেখেন আই মাঠে প্লে, বলছি, হ্যাঁ খেলার মাঠ, sorry, ইয়েস sorry, I ইয়েস understood. ইয়েস ইয়েস I ইয়েস। play in the playground in the evening. সন্ধ্যার সময় সে খেলার মাঠে খেলা করে। হুম হুম। Do you have any best friend? তোমার কোনো ভালো বন্ধু আছে? Yes. Tina is my best friend. টিনা আমার সবচেয়ে ভালো বন্ধু। Do you love your family? তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? Yes, I do. And I love my society also. আমি আমার সমাজকেও ভালোবাসি। Whom do you love the most? তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? I love
টু মাই মাদার মোস্ট, আমি সবচেয়ে আমার মাকে বেশি ভালোবাসি। ইয়েস, তাহলে এখানে রানী বলছে, রানীকে প্রশ্ন করা হয়েছে হুম, হুম মানে হচ্ছে কাকে। তাহলে আমরা এই WH ওয়ার্ড গুলার মিনিং যদি ভালোভাবে জানি আর কিভাবে WH ওয়ার্ড গঠন করতে হয় এইটা যদি জানি, আমরা প্রশ্ন করতে পারবো। আর প্রশ্ন করতে পারলে আমরা উত্তরটাও দিতে পারবো। প্রশ্ন করতে পারলে আমরা উত্তরটাও দিতে পারবো। হুম ডু ইউ লাভ মোস্ট, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, দা মোস্ট। রানী বলছে আই লাভ টু মাই মাদার মোস্ট, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে এই দেখেন প্রশ্ন এবং উত্তর, এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি অল্প সময়ের ভিতরে কথা বলা যাবে। হুম। এবং কথা বলতে গেলে আমাদের মেইন যে বিষয়টা লাগে সেটা হচ্ছে আমরা প্রশ্ন করতে হয়। টিচার ক্লাসে, ইংলিশ টিচার ক্লাসে ক্লাস নিয়েছে, এবার সে আপনাদেরকে বলছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এবার আপনি বলছেন নো আই হ্যাভ নট আন্ডারস্টুড, আমি বুঝতে পারিনি, অন কোশ্চেন, একটা কোশ্চেন। এবার টিচার আপনাকে বলছে হুইচ কোশ্চেন, কোন প্রশ্নটা তুমি বুঝতে পারোনি, এইবার আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে। বা ইংলিশে প্রশ্ন করতে হবে যে স্যার আমি এই ভিতরের প্রশ্নটা বুঝতে পারিনি, আমি একেবারে প্রথমের প্রশ্নটা বুঝতে পারিনি, আমি 5 দাগের প্রশ্নটা বুঝতে পারিনি। তাহলে এই যে কথাগুলা কিভাবে আপনি বলবেন, এই বাক্যগুলো কিভাবে সাজাতে হবে, এই ডায়লগ পড়লে সেই সাজানোর সিস্টেমটা কিন্তু আমরা হুবহু জানতে পারবো। ডায়লগের আজকে অনেকগুলা ক্লাস করলাম। এরপর দেখেন আমরা এইখান থেকে আপনি একটু বলবেন, আমি আপনাকে জায়গাটা দেখাই দেই। যেমন এই জায়গা থেকে আমরা একটু বলবো, অর্থাৎ এই যে ভার্বটা রয়েছে আমি ভার্ব পরিবর্তন করে দিচ্ছি। যেমন আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, এখানে আপনি প্লে দিয়ে করবেন, এইভাবে বলবেন আই ওয়াজ নট প্লেইং ইন দা ফিল্ড, এই স্কুলের পরিবর্তে অর্থাৎ আপনি আইও পরিবর্তন করবেন, সব পরিবর্তন হবে, শুধু নিয়ম পরিবর্তন হবে না, নিয়ম ঠিক থাকবে। যেমন আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, এটা বলবেন হি ওয়াজ নট প্লেইং ফুটবল, হি ওয়াজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, এটা বলবেন ওয়াজ হি প্লেইং ফুটবল। এখান থেকে শুরু করি আমরা। ওকে স্যার, ওকে। তো আই উইল ডু হি or I'll do anyone, anything. ওকে, ইউ ক্যান ইউজ এনি আদার ওয়ার্ডস আর সাবজেক্ট। Okay. Uh, we were uh, we were driving a car. আমরা একটা গাড়ি চালাচ্ছিলাম। ইয়েস, ইংলিশের সঙ্গে বাংলাও বলবেন। ওকে, তারপর জি, we were not driving a car, আমরা একটা গাড়ি চালাচ্ছি না। were we driving a car, আমরা কি একটি গাড়ি চালাচ্ছি। were not we driving a car, আমরা কি একটি গাড়ি চালাচ্ছি না। we will be we will be driving a car, আমরা কি একটি গাড়ি চালাতে থাকবো। ওকে, সরি, আমরা একটি গাড়ি চালাতে থাকবো। we will be we we will not be driving a car, আমরা একটি গাড়ি চালাতে থাকবো না। ওকে, will we be driving a car, আমরা কি একটি গাড়ি চালাতে থাকবো। will not will will not we sorry will not we be or won't we be, won't we be, won't we be driving a car, আমরা কি একটি গাড়ি চালাতে থাকবো। শেষেটা থাকবো না, এটা যদি ইন্টারোগেটিভ বলেন উইল উই বি গোয়িং ড্রাইভিং আ কার, আর শেষেটা হবে ওন্ট আমরা উই কি বি, একটি গাড়ি চালাতে থাকবো না। থাকবো না। তারপর হ্যাভ দিয়ে করা যায়, যেমন উই হ্যাভ ড্রিভেন, হ্যাঁ উই হ্যাভ ড্রিভেন এ কার, আমরা একটা গাড়ি চালিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই হ্যাভ ড্রিভেন এ কার। উই উই হ্যাভেন্ট ড্রিভেন এ কার, আমরা একটা গাড়ি চালাইনি। হ্যাভ উই ড্রিভেন এ কার, আমরা কি একটা গাড়ি চালিয়েছি। হ্যাভেন্ট উই ড্রিভেন আ কার, আমরা কি একটা গাড়ি চালাইনি। তাহলে একটা বিষয় লক্ষ্য, হ্যাভেন্ট উই ড্রিভেন এ কার, আমরা কি একটি গাড়ি চালিয়েছি। চালিয়েছি, হ্যাঁ। অর্থাৎ এখানে টেন্সটা ঠিক রেখে আপনি সাবজেক্টও পরিবর্তন করতে পারবেন, ভার্বের মূল ফর্মও পরিবর্তন করতে পারবেন, অবজেক্টও পরিবর্তন করতে পারবেন। শুধু এখানে কিসের অপেক্ষা করতে হবে, আমাদের এই রুলটা শিখতে হবে, নিয়ম কোন টেন্সে রয়েছে। এই যে আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, এই বাক্যটা আমরা এখানে গনের পরিবর্তে ড্রাইভ অর্থ চালানো, সেখান থেকে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, উই হ্যাভ ড্রিভেন এ কার, উই হ্যাভ ড্রিভেন এ কার, আমরা একটা গাড়ি চালিয়েছি। নিচের দিকে আরো রয়েছে
আই ক্যান গো, আমি যেতে পারি। এখানে ড্রাইভ দিয়ে যদি বলা হয় আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। এখানে অবজেক্ট আমি বাদ রেখেছি, আই ক্যান ড্রাইভ এ কার, এইটাও দেওয়া যায়। আই ক্যান ড্রাইভ এ মোটর বাইক, আই ক্যান ড্রাইভ এ ট্রেন, হ্যাঁ, আই ক্যান ড্রাইভ এ বাস, আই ক্যান ড্রাইভ এ প্রাইভেট কার। তাহলে এখানে আই ক্যান গো, তাহলে বলা যায় আই ক্যান ড্রাইভ। আই ক্যান নট গো, এটা বলা যায় আই ক্যান নট ড্রাইভ। ক্যান আই গো, এটাকে বলা যায় ক্যান আই ড্রাইভ, ক্যান আই ড্রাইভ। হুম, ক্যান নট আই গো, ক্যান নট আই ড্রাইভ, ক্যান নট আই ড্রাইভ। তাহলে এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলা গঠন করব। এরপর দেখতে পাচ্ছি ড্রাইভের পরিবর্তে এখানে ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করেছি। আমি যেতে পারতাম, আই কুড গো, তাহলে আমি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ। এখানে দুইটা ভার্ব রয়েছে পাশাপাশি। এই যে বাক্যটায় কুড একটা ভার্ব আর গো একটা ভার্ব, কুড একটা ভার্ব আর গো একটা ভার্ব। আই কুড গো, আমি যেতে পারতাম। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। সে যেতে পারতো না, হি কুড নট গো। তারা যেতে পারতো না, দে কুড নট গো। আমরা যেতে পারতাম না, উই কুড নট গো। দেখেন এই যে এগুলাকে বলা হচ্ছে মডাল ভার্ব, ক্যান কুড, তাই না? তো এই মডাল ভার্বের পরে মানে মডাল ভার্বের আগে বাম পার্শ্বে সাবজেক্ট আপনি যাই দেন না কেন, এইটার কখনো পরিবর্তন হয় না। যেমন আই ইট রাইস, কিন্তু যখন আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করেছেন তখন কি হয়েছে? হি ইটস রাইস, শি ইটস রাইস, মিস্টার করিম ইটস রাইস। কিন্তু যখন মডাল ভার্ব ব্যবহার করব, আই ক্যান ডু, আমি করতে পারি, ইউ ক্যান ডু, তুমি করতে পারো। আবার এখানে যখন সাবজেক্ট থার্ড পারসন আনবো, হি ক্যানস ডু, এটা হবে না। এখানেও কিন্তু হি ক্যান ডু হবে, হি ক্যান ডু। হি ক্যান ডু। তারপর দেখেন কুড আই গো, এখানে কুড আই, কুড হি গো, কুড দে গো, কুড করিম গো, করিম কি যেতে পারতো, কুড উই গো, আমরা কি যেতে পারতাম। অর্থাৎ এখানে ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করব, ক্যানের পরিবর্তে আমরা কুড ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা বিষয় আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি, সেই বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে আমরা নিয়ম অনুসারে ভার্ব পরিবর্তন করতে পারি, সাবজেক্ট পরিবর্তন করতে পারি। এই পরিবর্তনটা আমাদেরকে অতি সুন্দরভাবে শিখতে হবে। আমি একটা কথা ঘন ঘন বলি বারবার, সেই কথাগুলো খেয়াল করবেন, হ্যাঁ। টেন্স যেমন শিখতে বলতেছি, তেমন বলতেছি এই যে পরিবর্তন হচ্ছে, আমার নিয়মটা কিন্তু সব ঠিক আছে। আমরা অনেক সময় দোকানে পোশাক কিনতে গিয়ে বলি যে আমার এই শার্টটা পছন্দ হয়েছে, তো এই শার্টের যে কালার, এই কালার হবে না, ডিজাইনটা ঠিক থাকবে, কালারের সাইজ ঠিক থাকবে, মানে শার্টের সাইজ ঠিক থাকবে, কিন্তু আপনি একটু কালারটা ভিন্ন দিবেন। এই যে চেক চেক রয়েছে, এই সাদা চেকের পরিবর্তে নীল চেক, সবুজ চেক, নেভি ব্লু চেক, চেক থাকবে, কিন্তু এখানে একটু কালারটা চেঞ্জ করতে হবে, আর সব ঠিক থাকবে। এখানেও ঠিক তাই, নিয়ম ঠিক থাকবে, কিন্তু এই সাবজেক্ট, এই অবজেক্ট, এই ভার্ব, এইগুলো পরিবর্তন করে দিচ্ছি। আমি যেতে পারতাম, আই কুড গো। যদি বলতাম, যেমন যদি বলি তোমরা যেতে পারতে, ইউ কুড গো। তোমরা লিখতে পারতে, তোমরা লিখতে পারতে, ইউ কুড রাইট। তোমরা খেলতে পারতে, ইউ কুড প্লে। তোমরা দেখতে পারতে, ইউ কুড সি। হুম, তারপর তোমরা ধরতে পারতে, ইউ কুড ক্যাচ। তোমরা তোমরা দিতে পারতে, ইউ কুড গিভ। তোমরা দিতে পারতে, ইউ কুড গিভ। গিভ মানে হচ্ছে দেওয়া। তো দেখেন এই যে যে পরিবর্তন, এই পরিবর্তনটাই আমাদেরকে শেখার বিষয়। তো যাই হোক, এই এই শীটটা আমি তো প্রায় দেই, এইটা থেকে খেয়াল করবেন, এটা থেকে প্র্যাকটিস করলে অনেক কিছু আমরা অল্প সময়ের ভিতরে শিখতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই ভার্ব ফর্ম, হ্যাঁ, ভার্ব ফর্ম গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ভার্ব ফর্ম গুলো শিখলে কি হয়, ওই যে পরিবর্তনটা আমি দেখালাম না, যেমন বললাম যে ইউ কুড গো, যদি বলতাম তোমরা গাইতে পারতে, তখন হবে ইউ কুড সিং। সিং মানে হচ্ছে গাওয়া। তোমরা গাইতে পারতে, ইউ কুড সিং। তারপর দেখেন তোমরা সাঁতার কাটতে পারতে, ইউ কুড সুইম। তোমরা সাঁতার কাটতে পারতে, ইউ কুড সুইম। তারপরে রয়েছে উইয়ার মানে পরিধান করা, পরা। তোমরা পড়তে পারতে, ইউ কুড উইয়ার। সিট মানে বসা, তোমরা বসতে পারতে, ইউ কুড সিট। তাহলে যেমন যদি বলা হয় আমি খেতে পারি বা আমি খাই, আই ইট। আমি গাই, আই সিং। আমি সাঁতার কাটি, আই সুইম। এখান থেকে আপনি ভার্ব নিবেন। আমি বসি, আই সিট। আমি দাঁড়াই, আই স্ট্যান্ড। হ্যাঁ, আমি পরিশোধ করি, আই পে। আমি জয়লাভ করি, আই উইন। আমি হারাই, আই লস। আমি ভুলে যাই, আই ফরগেট। অর্থাৎ এখানে প্রত্যেকটা আমি আই ব্যবহার করেছি। আই না ব্যবহার করে আপনি অন্য কিছু বলতে পারেন। সে ভুলে যায়, হি ফরগেটস। তারা ভুলে যায়, দে ফরগেট। আমি খুঁজে পাই, আই ফাইন্ড। তুমি খুঁজে পাও, ইউ ফাইন্ড। হ্যাঁ, তারা খুঁজে পায়, দে ফাইন্ড। অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট, কিছু সাবজেক্ট যদি শেখা যায়
আই, উই, হি, সি, দে, পৃথিবীতে যা কিছু চোখের সামনে দেখা যায় সবই কিন্তু এক একটা সাবজেক্ট। সাবজেক্ট সবসময় এখানে কি হয়, নাউন হয়, তাই না? কারণ নাম হয়, প্রোনাউনও কিন্তু হয়, নাউন বা প্রোনাউন। তো সাবজেক্ট যদি জানি আর ভার্ব যদি জানি তাহলে বাক্য তৈরি করা সহজ হয়। যেমন একটা সাবজেক্টের নাম বললাম আই, আই মানে আমি, তাহলে আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। আমি দেখি, আই সি। আমি কাটি, আই কাট। আমি পছন্দ করি, আই চুজ। এবার এখানে যদি বলেন সাবজেক্ট পরিবর্তন করে দিলাম, যেমন সে বসে, তাহলে হি সিটস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এর জন্য ইয়েস হয়েছে। যদি বলি তুমি বসো, ইউ সিট। যদি বলা হয় পে, পে মানে পরিশোধ করা, তারা পরিশোধ করে, দে পে। আমি পরিশোধ করি, আই পে। অর্থাৎ সাবজেক্ট জানলে আর ভার্ব জানলে বাক্য গঠন করা যায়। এরপর আপনি অবজেক্ট দিয়ে দিয়ে সেইগুলো বড় করতে পারেন। গতকাল একটা ক্লাসে দেখিয়েছিলাম যে আই গেভ, ওইখান থেকে আই গেভ হিম এ রোজ ইন দ্য পার্ক ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস। অর্থাৎ বাক্যটাকে আমরা বড় করতে পারি। কিভাবে বড় করতে পারি? অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে, লিঙ্কার্স এর ব্যবহার করে। তো এইভাবে আমরা এই ভার্ব ফর্মটা কিন্তু মুখস্থ করব। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা কথা বলা। সেটা তো আমরা ওখানে দেখেছিলাম। এখানে কিছু রুল আছে, যেমন দেখেন এই রুলগুলো আমরা কোন পর্যন্ত যেন করেছিলাম। এখন আমরা দেখব ইংরেজিতে যখন কাউকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই তখন কি হয়। হ্যাপি বার্থডে বা বার্থডে গ্রিটিংস, হ্যাঁ, বার্থডে গ্রিটিংস, জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে কি করতে হয়? যেমন তোমাকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। এই দিন বারবার ফিরে আসুক, মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দিস ডে। এই দিনটা বারবার ফিরে আসুক। আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন। মে আল্লাহ গিভ পিস অ্যান্ড হ্যাপিনেস অফ দিস ডে। মে আল্লাহ গিভ, দেখেন অপটেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ইচ্ছা বা আশীর্বাদ সূচক দোয়ামূলক যে বাক্যগুলা, এইগুলাকে বলা হচ্ছে আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন। মে আল্লাহ গিভ পিস অ্যান্ড হ্যাপিনেস অফ দিস ডে। এই দিনটি আপনার সুন্দর কাটুক, এই প্রত্যাশা আমার। তাহলে আই উইশ ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম অন দিস ডে। আমি আশা করি এই জন্মদিন, আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুযোগ এনে দেবে। আই হোপ দিস বার্থডে ব্রিংস ইউ মেনি ফ্যাসিলিটিস। মেনি ফ্যাসিলিটিস অর্থাৎ আপনার জীবনে একটা নতুন দিন, নতুন বছর, এটা আপনাকে অনেক সুযোগ এনে দেবে। এগুলো আমরা ব্যবহার করব। আমার, তোমার কত সাহস, হাউ ডেয়ার ইউ। আমরা কিন্তু কথার ভিতরে কিছু কমন শব্দ ব্যবহার করে, কমন সেন্টেন্স। এখানে তেমন একটি সেন্টেন্স, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, তুমি কোন সাহসে বলো। হাউ ডেয়ার ইউ সে সো, সো মানে হচ্ছে কোন সাহসে বলো, হাউ ডেয়ার ইউ সে সো। তারপর তুমি কোন সাহসে এটা করলে, হাউ ডেয়ার ইউ ডু দিস, হাউ ডেয়ার ইউ ডু দিস। এটা স্পোকেনের একটা শীট, আমরা রুল থেকে দেখছি। আমি পারছি, দেখেন আমি ইংরেজিতে কথা বলতে পারছি, সে মোটর সাইকেল চালাতে পারছে। এটা বিং ব্যবহার করতে হয়, আই অ্যাম বিং এইবল। এবল মানে হচ্ছে সক্ষম। আমি ইংরেজিতে কথা বলতে পারছি, আই অ্যাম বিং এবল টু স্পিক ইংলিশ। সে মোটর সাইকেল চালাতে পারছে, হি ইজ বিং এবল টু রাইড বাইক। কোনো কিছু করতে বাধ্য হওয়া বুঝালে তখন কম্পেলড, আই এম কম্পেলড টু। কম্পেলড প্লাস ভার্বের ভি অন ফর্ম বসে। যেমন আমি ইংরেজি শিখতে বাধ্য, আই এম কম্পেলড টু লার্ন ইংলিশ। সে সেখানে যেতে বাধ্য ছিল, এই এম এর পরিবর্তে এখানে যেহেতু হি, এখানে অজ হবে, হি ওয়াজ কম্পেলড টু গো দেয়ার। সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে, হি হ্যাজ কম্পেলড টু লার্ন ইংলিশ ফর পাসিং ইন দ্য এক্সাম। তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, ইউ উইল বি কম্পেলড টু স্পিক উইথ মি। এটা হচ্ছে কম্পেলড টু, মনে রাখবেন কম্পেলড, COMPELLED, কম্পেলড টু প্লাস ভার্বের ভি অন ফর্ম বসে। তারপর যেমন দেখেন একটা শব্দ, সেন্টেন্স রয়েছে, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে। লুকিং ফরওয়ার্ড টু, তারপর ভার্বের পর আইএনজি দিতে হয়। যেমন তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। মনে করেন আপনি বিদেশ রয়েছেন, আপনি ভাবছেন যে কবে একটু দেশে বেড়াতে যাব, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বুঝাতে কুড নট বাট বা কুডেন্ট অ্যাবাউট, হ্যাঁ। যেমন আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আই কুডেন্ট অ্যাবাউট টু টেল ইউ। আই কুডেন্ট অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আই কুডেন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ। আই কুডেন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ।
আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডেন্ট অ্যাবাউট টেল দ্য ট্রুথ। আই কুডেন্ট অ্যাবাউট টেল দ্য ট্রুথ। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুডেন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ। অর্থাৎ আমার মনে রাখতে হবে কুডেন্ট সাবজেক্ট প্লাস কুডেন্ট অ্যাবাউট টু। আমার কিওয়ার্ড হচ্ছে কুড নট অ্যাবাউট টু। কুডেন্ট অ্যাবাউট টু এর অর্থ হচ্ছে করতে গিয়েও। এগুলো প্রশ্নবোধক বাক্য হয় না? প্রশ্নগুলো না, এগুলো স্বাভাবিকভাবে অ্যাফার্মেটিভে বা অ্যাসার্টিভে করতে হয়। এগুলা প্রশ্নবোধক করার প্রয়োজন বা ওইভাবে হয় না। অর্থাৎ আমি কিছু করতে গিয়েও করতে পারিনি বা বলতে গিয়েও বলতে পারিনি, সেখানে সাবজেক্টের পরে কুড নট অ্যাবাউট টু এটা ব্যবহার করতে হবে। এরপর একটা রুল দেখা যাচ্ছে, জানি, কোনো জিনিস জানি তখন নো হাউ টু ব্যবহার করা হয়, সাবজেক্ট প্লাস নো হাউ টু। পারা ইংরেজি হচ্ছে ক্যান। যেমন আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। কিন্তু যখন বলবো আমি কাজটি করতে জানি, যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আর যদি বলা হয় আমি সাঁতার কাটতে জানি, কি বললাম? আমি সাঁতার কাটতে জানি। জানি হলে তখন নো হাউ টু দিতে হবে, আর পারি হলে ক্যান দিতে হবে। ক্যান মানে হচ্ছে পারা, অর্থাৎ আপনার সামর্থ্য রয়েছে, কি আছে? আপনার সামর্থ্য আছে, তখন আপনি ক্যান ব্যবহার করবেন। গায়ে আপনার বল আছে, শক্তি আছে, সেই জায়গাতে কেবলমাত্র ক্যান বসে। আর যখন আমি বিষয়টা জানি, আমি অঙ্কটি করতে জানি, আমি ইংরেজিতে কথা বলতে জানি, আমি সাঁতার কাটতে জানি, আমি রান্না করতে জানি, এই ধরনের বাক্যে নো হাউ টু ব্যবহার করতে হয়। যেমন আই আই নো হাউ টু সুইম। আমি সাঁতার কাটতে জানি, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। হুম। আমি রান্না করতে জানি, আই নো হাউ টু কুক। আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আই নো হাউ টু স্পিক ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইংলিশ। আই নো হাউ টু রাইড এ বাইসাইকেল। আই নো হাউ টু রিপেয়ার আ মোবাইল ফোন। কিভাবে একটা নষ্ট মোবাইল ফোন ঠিক করতে হয় আমি জানি। তাহলে জানি হলে সাবজেক্টের পরে নো হাউ টু। সাবজেক্টের পর আমি সাঁতার কাটতে জানি, আই নো হাউ টু সুইম। সে সাঁতার কাটতে জানে, হি নোস হাউ টু সুইম। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই নোর পরে এস হবে, হি নোস হাউ টু সুইম। এইভাবে করবেন। এরপর দেখেন, হ্যাঁ, এইটার একটা প্রশ্নবোধক হয়, এটা প্রশ্ন করা যায়। যেমন তুমি কি সাঁতার কাটতে জানো? তুমি কি ইংরেজিতে কথা বলতে জানো? তুমি কি ফুটবল খেলতে জানো? তুমি কি পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করতে জানো? এখানে কিন্তু ডু ব্যবহার করে এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করা যায়। যেমন তুমি কি জানো, এখানে হবে ডু ইউ নো হাউ টু। তুমি কি জানো কিভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কুরআন। ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? তারপর দেখেন, আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এক্ষেত্রে হ্যাভিং আ লট অফ ফান। হ্যাভিং আ লট অফ ফান এটা ব্যবহার করে আমরা বাক্যগুলা করতে পারি। আচ্ছা যাক, দেখি। হুম। হ্যাভিং এ লট অফ ফান, আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। তখন কিভাবে করবেন? তখন হ্যাভিং এ লট অফ ফান, সাবজেক্টের পরে হ্যাভিং আ লট অফ ফান। যেমন আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি, I am having a lot of fun reading this book. I am having a lot of fun reading this book. এই বইটি পড়ে আমি অনেক মজা পাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন, আমি আর পারছি না। এটা না, আমরা অন্য একটা রুল দেখি, ইজ নট ইউজ অফ ফন্ড অফ। হ্যাঁ, ফন্ড অফ মানে হচ্ছে প্রিয় বা পছন্দ করি। ফন্ড অফ শব্দের অর্থ হচ্ছে প্রিয় বা পছন্দ করি। যেমন যদি বলা হয় আমি ভ্রমণ করতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। আম ফন্ড অফ ট্রাভেলিং। আম ফন্ড অফ ট্রাভেলিং। আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি, আম ফন্ড অফ রিসাইটিং দ্য হোলি কোরআন। আমি মাছ ধরতে পছন্দ করি, আম ফন্ড অফ রিসাইটিং। আই এম ফন্ড অফ ক্যাচিং ফিশ। সে পত্রিকা পড়তে পছন্দ করে, শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার্স। শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার। সে পত্রিকা পড়তে পছন্দ করে। তারপর দেখেন, কিভাবে তুমি কাজটি করতে পারবে। কিভাবে তুমি কাজটি করতে পারবে, এটা হচ্ছে এইবল টু উইথ অথবা ডাব্লিউএইচ কোশ্চেন। হাউ উইল ইউ বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। হাউ উইল ইউ, এই দেখেন হাউ এর পরে উইল আসবে, অক্সিলারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে। হাউ উইল ইউ বি এইবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটি করতে পারবে। কখন তুমি কাজটি করতে পারবে,
হোয়েন উইল ইউ বি When এবল টু ডু will দ্য ওয়ার্ক। হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন ইউ উইল না, হোয়েন উইল ইউ। প্রশ্ন করতে গেলে এই অক্সিলারি, সরি, প্রশ্ন করতে গেলে এই ডাব্লিউএইচ কোশ্চেনের পরেই কিন্তু অক্সিলারি ভার্ব আসে। কি বললাম? প্রশ্ন করতে গেলে, সেই স্যার এখানে বি কোথায়? হ্যাঁ বি। যে বি মানে কেমন? এখানে তো বি আসবে না, এখানে হচ্ছে তুমি কখন স্যার কাজ। উপরে উপরে বি ছিল না, উপরে সেন্টেন্সটা একটু দেখেন তো। এখানে আছে হোয়েন উইল ইউ বি এবল টু ডু দ্য বি। ওয়ার্ক, বি সক্ষম হবে, হোয়েন উইল ইউ বি, হ্যাঁ এখানে বিটা হবে। আচ্ছা এখানে বিটা দিয়ে দেয়। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে এখানে কি হলো, হোয়েন উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক, হোয়েন উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক, হোয়েন উইল ইউ বি এবল টু স্পিক ইন ইংলিশ। অর্থাৎ এখানে সাবজেক্টের পর এবল টু উইথ ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর একটা রয়েছে নো লঙ্গার অ্যাবেল টু, আমি আর কাজটি না করতে পারছি না, আমি আর কাজটি করতে পারবো না, তুমি আর কাজটি করতে পারবে না, তুমি আর ফুটবল খেলতে পারবে না। তখন নো লঙ্গার, যেমন ইউ আর নো লঙ্গার অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক, ইউ আর নো লঙ্গার অ্যাবেল টু প্লে ফুটবল, তুমি আর ফুটবল খেলতে পারবে না। তাহলে এখানে নো লঙ্গার প্লাস এইবল টু, অর্থাৎ আর পারবে না, এই ধরনের বাক্যগুলা এইভাবে আমরা ব্যবহার করব, নো লঙ্গার। এরপর একটা রুল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিম, স্যার সিম এস ডাবল এম, সিম মানে আজকে হচ্ছে, পর্যন্ত থাকুক। হুম, 56 I will remember rules is 56. 56, দ্যাট ইজ 56। সিম, কোনো Yeah. কিছু মনে হয় বা মনে হচ্ছে বা মনে I হয়। want to say আজকে পর্যন্তই থাকুক। ওকে, থ্যাংক ইউ, ইটস ভেরি গুড। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস অ্যান্ড আই হ্যাভ, ফ্রাইডে স্যার যদি আমি কালকে টাইমটা আমি মেসেজ করে দিবেন, 2-3 ঘন্টা আগে মেসেজ করলে সমস্যা হবে না তো না? না না না, 2-3 ঘন্টা আগে আমাকে মেসেজ করবেন। আর ঈদের সময়টা আমি ফ্রি রয়েছি, এরপরে যখন আমি বিজি হয়ে যাব তখন তো পারবো, কিন্তু আমার একটু কষ্ট হয়ে যাবে। তো ঈদের সময় আমরা একটু পড়ে এগিয়ে থাকি, এই সময়টা একটু বেশি করে পড়াই, কেমন? হুম হুম, সানডে ক্লাস করতে পারবো, আমরা সানডে অবশ্যই পর্যন্ত অবশ্যই, ক্লাস সানডে করতে পর্যন্ত করেন, সানডে পর্যন্ত করেন। তারপর আগে যেভাবে করতেন, অর্থাৎ আপনার যেদিন ছুটি থাকে সেই দিনগুলোতে, ওই বৃহস্পতিবারে আপনি রুটিন দিয়ে রাখবেন, আপনি আমি সেই বারগুলাতে ক্লাস নিব। আর বেশি পড়লে ক্ষতি নাই, কম পড়লে ক্ষতি। তো আমরা ঈদের সময় যেহেতু ফ্রি সময় পাচ্ছি অনেক, এই কয়টা দিন আমরা একটু বেশি বেশি ক্লাস করি, ঠিক আছে, সানডে পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।